নো স্যার। স্যার আরেকবার বলা যাবে ল্যাটারাল মিডিয়াল? হ্যাঁ, মিডিয়াল এবং ল্যাটারাল এটা হচ্ছে যে বডিতে যে পার্টস গুলো অথবা যে স্ট্রাকচার গুলো মিড লাইনের কাছাকাছি থাকে সেগুলোকে মিডিয়াল করা হয়, আর যেগুলো মিড লাইন থেকে দূরে যে স্ট্রাকচার গুলো থাকে সেগুলো তখন সেই অর্গানের ডেসক্রিপশন দেওয়ার জন্য ল্যাটারাল শব্দটি ইউজ করা হয়। এখন এইখানে আমি বারবার বলতেছি এই শব্দগুলো হচ্ছে একটা সাপেক্ষে আরেকটা যখন কম্পেয়ার করা হয়, আরেকটা যখন ডেসক্রাইব করা হয় তখন এই শব্দগুলো ইউজ করে। যখন আপনি সিঙ্গেল এটা ব্যবহার করবেন তখন কিন্তু এটা ব্যবহার করা সম্ভব না। যেমন এক্সাম্পল বলতেছিলাম যে রেডিয়াস এবং আলনার কথা যদি চিন্তা করেন, রেডিয়াস এবং আলনার দুইটা বস্তু ফোরাম এর বোনস। যে আপনি নরমাল অ্যানাটমিক্যাল পজিশন যদি চিন্তা করেন, অ্যানাটমিক্যাল পজিশনে রেডিয়াসটা ল্যাটারাল সাইডে থাকে আর আলনাটা থাকে হচ্ছে মিডিয়াল সাইডে। আবার যদি এখানে স্টারনামের সাথে এখানে শোল্ডার জয়েন্টের কথা লেখা আছে, স্টারনামটা মিডিয়ালি, শোল্ডারটা লেখা। আবার স্টারনামের সাথে যদি আপনি রিবসের কথা চিন্তা করেন তাহলে স্টারনাম থাকবে মিডিয়ালি আর রিবস থাকবে হচ্ছে ল্যাটারালি। আবার ভিতরে যদি অর্গানের কথা চিন্তা করেন, যে হার্ট এবং লাংস এর কথা চিন্তা করেন, তাহলে হার্টটা হচ্ছে মিডিয়ালি, লাংসটা হচ্ছে ল্যাটারালি থাকে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এরপর হচ্ছে দুইটা শব্দ ইউজ করা হয়, ভেন্ট্রাল ডরসাল অথবা এন্টেরিয়র পোস্টেরিয়র। যে শব্দগুলোকে আমরা নরমালি ফ্রন্ট অথবা ব্যাক এই দুইটা শব্দ ইউজ করি বেশি, কিন্তু অ্যানাটমিতে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রন্ট ব্যাক এই শব্দটা ইউজ করছে, বেশি ইউজ করা হচ্ছে এন্টেরিয়র অথবা ভেন্ট্রাল এবং পোস্টেরিয়র অথবা ডরসাল এই শব্দগুলা। এখন এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে anterior is used to describe the front towards the front of the body। এখন বডিতে যে স্ট্রাকচার গুলো সামনের দিকে থাকে একটা সাপেক্ষে আরেকটা, সেটা হচ্ছে ফ্রন্ট, আর যে স্ট্রাকচার গুলো পিছনের দিকে থাকে সেগুলোকে বলা হচ্ছে ব্যাক। এখন নরমালি এটাও কিন্তু একটা সাপেক্ষে আরেকটা স্ট্রাকচার বলা হচ্ছে যে কোনটা সামনে থাকতেছে কোনটা পিছনে থাকতেছে। যেমন আপনি এখানে একটা एग्जांपल দিতেছি, স্টারনাম ইজ এন্টেরিয়র টু দা ভার্টিব্রা। স্টারনাম তো সামনের দিকে থাকে আর ভার্টিব্রা থেকে হচ্ছে পিছনের দিকে। আবার স্টারনামের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, যে হার্টের কথা কম্পেয়ার করেন, তাহলে স্টারনাম থাকে এন্টেরিয়রলি থাকে, হার্টটা স্টারনামে পোস্টেরিয়রলি থাকে। আবার হার্টের সাথে যদি আপনি ভার্টিব্রার কম্পেয়ার করেন তাহলে হার্ট থাকে হচ্ছে এন্টেরিয়রলি আর ভার্ট হচ্ছে পোস্টেরিয়রলি। এটা ক্লিয়ার হয়েছে তো? জি স্যার। জি স্যার। জি স্যার। এরপর হচ্ছে প্রক্সিমাল এবং ডিস্টাল। প্রক্সিমাল এবং ডিস্টাল শব্দ দুটো স্পষ্ট হচ্ছে যে বডিতে যে স্ট্রাকচার গুলো সেন্টারের কাছাকাছি থাকে সেটা হচ্ছে প্রক্সিমাল, আর যে স্ট্রাকচার গুলো সেন্টার থেকে দূরে থাকে সেগুলোকে ডিস্টাল বলা হয়। যেমন এখানে एग्जांपल হিসেবে দেওয়া আছে শোল্ডার ইজ প্রক্সিমাল ইন রিলেশন টু দা হ্যান্ড। এটা হচ্ছে যে এখন এই শোল্ডারের সাথে যদি আপনি এলবো কম্পেয়ার হচ্ছে প্রক্সিমাল আর এলবো হচ্ছে ডিস্টাল। আবার এলবোর সাথে যদি রিস্টের কম্পেয়ার করেন তাহলে রিস্ট হচ্ছে ডিস্টাল আর এলবো হচ্ছে প্রক্সিমাল। আবার যদি আপনি হিপ জয়েন্ট, নি জয়েন্টের কথা চিন্তা করেন, যে পায়ের ক্ষেত্রে, লোয়ার লিম্বের ক্ষেত্রে, তাহলে হিপ জয়েন্ট হচ্ছে প্রক্সিমাল, নি জয়েন্ট হচ্ছে ডিস্টাল। এখন হাতে এবং পায়ের কতগুলো ছোট ছোট বোনস থাকে, ফ্যালেঞ্জেস নাম শুনছেন হয়তো। এখন হাতে ফ্যালেঞ্জেস এখানে যেমন ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার, এখানে তো তিনটা করে ফ্যালেঞ্জেস থাকে, যে ফ্যালেঞ্জেস গুলোকে নাম করা হয় প্রক্সিমাল, মিডল, ডিস্টাল ফ্যালেঞ্জ। নরমাল অ্যানাটমিক্যাল পজিশনে যখন আপনার কথা চিন্তা করবেন তখন এই ফ্যালেঞ্জ গুলো, যে ফ্যালেঞ্জটা উপরের দিকে থাকে সেটা হচ্ছে প্রক্সিমাল, তারপরে থাকে মিডল, তারপরে একবার নিচের দিকে যেটা থাকে সেটা হচ্ছে ডিস্টাল ফ্যালেঞ্জ। তাহলে প্রক্সিমাল ডিস্টাল নিয়ে কোনো কনফিউশন আছে নাকি? স্যার আরেকবার একটু বলবেন?
প্রক্সিমাল ডিস্টাল এখানে যে এটা ইউজ করা হচ্ছে বডিতে যে স্ট্রাকচার গুলো সেন্টার পয়েন্টের কাছাকাছি থাকে সেগুলো প্রক্সিমাল, আর সেন্টার পয়েন্ট থেকে দূরে থাকে সেগুলো হচ্ছে ডিস্টাল। এখন এইটা আপনাকে চিন্তা করতে হবে নরমাল অ্যানাটমিক্যাল যা কিছু আপনাকে চিন্তা করতে হবে সবকিছু হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনের সাপেক্ষে চিন্তা করতে হবে। এখন আপনি এখানে এক্সাম্পল, প্রথম এক্সাম্পলটা দিয়ে আছে যে শোল্ডার হচ্ছে হ্যান্ডের প্রক্সিমাল। আপনি যদি এটাকে অন্যভাবে চিন্তা করেন যে শোল্ডার আর এলবোর কথা যদি চিন্তা করেন, শোল্ডার জয়েন্ট এবং এলবো জয়েন্ট, তাহলে শোল্ডার হচ্ছে প্রক্সিমাল আর এলবো হচ্ছে ডিস্টাল। আবার এলবো এবং রিস্টের কথা চিন্তা করলে এলবো হচ্ছে প্রক্সিমাল আর রিস্ট হচ্ছে ডিস্টাল। আবার পায়ের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে হচ্ছে যে হিপ জয়েন্ট হচ্ছে প্রক্সিমাল, নি জয়েন্ট হচ্ছে ডিস্টাল। আর নি জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্টের কথা চিন্তা করলে অ্যাঙ্কেল জয়েন্ট হচ্ছে ডিস্টাল আর নি জয়েন্ট হচ্ছে প্রক্সিমাল। আমি এর পরে একটা एग्जांपल দিচ্ছিলাম যে হাতে এবং পায়ে যে কতগুলো ছোট ছোট বোনস থাকে একেবারে শেষের দিকে, যেটাকে বলা হয় ফ্যালাঞ্জেস, এবং এই ফ্যালাঞ্জেস গুলোর নাম হচ্ছে যে প্রক্সিমাল ফ্যালাংস, মিডল ফ্যালাংস এবং ডিস্টাল ফ্যালাংস। মানে আপনি নরমাল অ্যানাটমিক্যাল পজিশনে যখন নরমাল অ্যানাটমিক্যাল পজিশনে যখন থাকে তখন উপরের দিকে যে ফ্যালাংসটা থাকে সেটাকে প্রক্সিমাল ফ্যালাংস বলা হয়, আর একবার নিচের দিকে যে ফ্যালাংসটা থাকে সেটাকে ডিস্টাল ফ্যালাংস বলা হয়। ক্লিয়ার না? কনফিউশন আছে? বুঝতে পেরেছি। এরপর হচ্ছে সুপারফিশিয়াল ডিপ। সুপারফিশিয়াল এবং ডিপ এই দুইটা শব্দ এখানে মনে কারো শব্দ শোনা যাচ্ছে মনে হয়। মাইক্রোফোন অন আছে। হ্যাঁ, আপনার যখন আমি যখন জিজ্ঞাসা করি অথবা আপনার কোনো প্রশ্ন করলে তখন হচ্ছে মাইক্রোফোন এখানে আলাদা শব্দ শোনা যাচ্ছে। সুমাইয়া আক্তার, মাইক্রোফোন অন আছে, আমি মিউট করে দিচ্ছি। এখন সুপারফিশিয়াল ডিপ এই দুটো হচ্ছে যে স্ট্রাকচার গুলো বডি সারফেসের দিকে থাকে সেগুলোকে সুপারফিশিয়াল বলা হয়, আর যে স্ট্রাকচার গুলো ভিতরের দিকে থাকে সেগুলোকে ডিপ বলা হয়। এখন এখানে এক্সাম্পল হিসেবে আপনি করতে পারেন, যেমন আপনি যদি চিন্তা করেন, যেমন আপার এক্সট্রিমিটির কথা চিন্তা করেন, আপার এক্সট্রিমিটি কথা চিন্তা করলে আপনি সবচেয়ে বাইরে থাকে হচ্ছে স্কিন, তারপরে থাকে সাবকিউটেনিয়াস টিস্যু, তারপরে মাসেলস, ভ্যাসেলস, নার্ভ এগুলো থাকে, আর সবচেয়ে ভিতরের দিকে থাকে হচ্ছে বোনস। এখন যদি আপনি এই যে স্ট্রাকচার গুলোর কথা বললাম, এই স্ট্রাকচার গুলো একটা সাপেক্ষে আর একটা হচ্ছে সুপারফিশিয়াল অথবা ডিপ হবে। এখন যদি আপনি শুধু স্কিনের কথা চিন্তা করেন, স্কিন এবং মাসেলের কথা চিন্তা করেন, তাহলে স্কিনটা হচ্ছে সুপারফিশিয়াল, মাসেল হচ্ছে ডিপ স্ট্রাকচার। আবার আমি যে চারটা স্ট্রাকচারের কথা বললাম, স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, মাসেল, বোনস, তাহলে একবার সবচেয়ে সুপারফিশিয়াল স্ট্রাকচার হচ্ছে স্কিন, আর সবচেয়ে ডিপ স্ট্রাকচার হচ্ছে বোনস, এবং এর মাঝখানে স্ট্রাকচার গুলো হচ্ছে ইন্টারমিডিয়েট স্ট্রাকচার। আবার যদি আপনি মাসেল এবং বোনস এর কথা চিন্তা করেন, মাসেল হচ্ছে সুপারফিশিয়াল বোনস এর সাপেক্ষে, আর মাসেলের সাপেক্ষে বোনস হচ্ছে ডিপ স্ট্রাকচার। এটা কি ক্লিয়ার হয়েছে? স্যার একটা কোশ্চেন করা যাবে? হ্যাঁ বলেন। স্যার এই যে আমরা একটার সাথে একটা তুলনা করতেছি স্যার, এই জিনিসটা স্যার আরেকটু ভালো মতো ভালো মতো করা যাবে? এইটা এই মুহূর্তে পুরাপুরি করতে পারবেন যখন আপনি পুরাপুরি কানে অনেকগুলো স্ট্রাকচারের নাম হয়তো হ্যালো।
ক। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আমার ক্লাস চলতেছে তো। ও, ওই যে মেহরিন আসলে ওকে বললেন যে কলোনি গেটের সিকিউরিটি দাদুর কাছে বই দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। সম্পর্কে আপনি পুরোপুরি হয়তো knowledgeable না, যেটার কারণে এই সমস্যাটা হয়তো তৈরি হচ্ছে। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। তারপরে আপনি যেখানে যেখানে কনফিউশন থাকে আপনাদের সেখানে সরাসরি প্রশ্ন করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। কারণ না করলে হয়তো এই জিনিসটা ওইভাবে ক্লিয়ার হবে না। স্যার আমরা একটা সাপেক্ষে আরেকটা কেন করতেছি, মানে সুপারফিশিয়াল মানে তো বাইরের দিকে একটা এখন যে বডিতে শুধু তো মাত্র একটাই স্ট্রাকচার না, এখন নরমালি যখন ডেসক্রাইব করা হয় তখন তো আপনাকে বিভিন্ন টার্ম গুলো ইউজ করতে হবে যে এই স্ট্রাকচারটা কি মিডিয়ালি থাকে না ল্যাটারালি থাকে, এটা কি সুপারফিশিয়াল না ডিপ, এটা তো আপনাকে করতে হবে। কারণ না হলে যে আপনি যখন বিভিন্ন প্রসিডিউর করা হয়, বিভিন্ন এক্সামিনেশন করা হয়, সার্জারি করা হয়, তখন আইডেন্টিফাই করতে পারবে না। স্যার এতক্ষণ কি বলেছেন শোনা যায়নি। নেট প্রবলেম ছিল মনে হচ্ছে। আপনাকে সবাই শুনতে পাননি? জি স্যার। স্যার শুনতে পাইছি। আপনারা কি কেউই শুনতে পাচ্ছেন না, না উনি একা শুনতে পাচ্ছেন না? না স্যার, কেউই শুনতে পাইনি। আমরা শুনতে পারিনি। কেউই শুনতে পাইনি। শুনতে পাইনি। স্যার শুনতে পাইনি। কোন জায়গা থেকে আপনি শুনতে পারেননি? ওই যে স্যার আমরা একটা সাপেক্ষে একটা কেন করতেছি, এই এটার পরে একটা সাপেক্ষে আরেকটা, যেটা হচ্ছে যে আপনাকে যখন অর্গানের কোন একটা স্ট্রাকচার অর্গানের ডেসক্রিপশন করবেন অথবা লোকেশন অথবা রিলেশন করবেন, তখন এটা দরকার। কারণ না হলে আপনি কোন অর্গানের অবস্থান অথবা পজিশন কোনটা ল্যাটারালি থাকে, কোনটা সামনে থেকে পিছনে থাকে, সেটা আইডেন্টিফাই করতে পারবেন না। আর এই আইডেন্টিফাই ঠিক মতো না করলে আপনি যখন বিভিন্ন ধরনের প্রসিডিউর করা হয়, অপারেশন করা হয় অথবা রিলেশন করা হয় একটার সাথে আরেকটা অর্গানে, তখন এই জিনিসগুলো করতে পারবেন না। যার কারণে হচ্ছে যে প্রত্যেকটা বডিতে যে স্ট্রাকচার গুলো আছে অথবা যে অর্গান গুলো আছে সেটার রিলেশন গুলো, লোকেশন গুলো ডেসক্রিপশন করার জন্য এই শব্দগুলো ইউজ করতে হয়। আমি একটা এক্সাম্পল দিলাম, ধরেন কারো হচ্ছে অ্যাবডোমেন এর ভিতরে অ্যাপেন্ডিক্স অপারেশন করবে। এখন অ্যাবডোমেনের ভিতরে অ্যাপেন্ডিক্সে যাওয়ার আগে কি কি স্ট্রাকচার থাকে সেই জিনিসগুলো তো আপনাকে আগে জানতে হবে। যে সবচেয়ে বাইরের দিকে থাকে স্কিন, তারপরে থাকে সাবকিউটেনিয়াস টিস্যু, তারপরে থাকে মাসেল, তারপরে পেরিটোনিয়াম, তারপরে আপনি অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে ঢুকে অ্যাপেন্ডিক্সের কাছে পৌঁছাতে পারবেন। আবার যখন আপনি অপারেশন করে অ্যাপেন্ডিক্সটা ফেলে দিলেন, তারপরে যে বাইরের যে স্ট্রাকচার গুলো কাটলেন সেগুলোকে আপনাকে সুসাইন করতে হবে, সেলাই করতে হবে। সেই স্ট্রাকচার গুলো যদি আপনি যে কোনটা একেবারে ডিপ থাকে, তারপরে কোনটা তার উপরে থাকে, তারপরে কোনটা তার উপরে থাকে, এগুলো যদি না জানেন তাহলে আপনি তো তখন হচ্ছে যে ওখানে সেলাই করতে পারবেন না, কারণ ওখানে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে আপনাকে সুসাইন করতে হবে। জি স্যার বুঝতে পারছি। মানে এটা হচ্ছে যে আপনার যে বডি যে বিভিন্ন স্ট্রাকচার গুলো আছে সেই স্ট্রাকচার গুলো লোকেশন পজিশন জানার জন্য এই টার্ম গুলো ইউজ করা হয়, যাতে আপনার বডিতে যে বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার সম্পর্কে আপনার সম্যক ধারণা থাকে, কোন স্ট্রাকচার কোনটা সামনে থেকে পিছনে থেকে উপরে থেকে নিচে থাকে, সেই জিনিসগুলো আপনি যাতে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন, সঠিকভাবে এই নলেজটা আপনার ভিতরে অ্যাকোয়ার করে। স্যার আপনি বলছেন যে সেন্টার অফ দ্য বডি, এখানে আমরা সেন্টার বলতে আসলে কি বুঝবো? সেন্টার বলতে ইউজুয়ালি যেটা হচ্ছে সেন্টার পয়েন্ট, তো হচ্ছে যে ইউজুয়ালি যেটা ই করা যে পয়েন্টকে কেন্দ্র করে তারপরে পেরিফেরি
এই জিনিসটা যেমন এখন যদি আপনি এটা তো বডি তার একটা গোলাকার কোনো স্ট্রাকচার না, বডি হচ্ছে যে মানে যেমন বৃত্ত থাকলে সেটার একটা সেন্টার পয়েন্ট আইডেন্টিফাই করা অনেক কঠিন, সহজ, কিন্তু বডির সেন্টার পয়েন্ট ইউজুয়ালি ধরা হয় যে বডির মিড লাইনের কাছাকাছি, ইউজুয়ালি এটা হচ্ছে যে সেন্টার পয়েন্ট মেইনলি ধরা হয় হচ্ছে বডির মিড লাইন দিয়ে যে স্ট্রাকচার গুলো পাস করে সেটা হচ্ছে সেন্টার পয়েন্ট মানে সেন্ট্রাল লাইন। এখন সেই সেন্ট্রাল লাইনের সাপেক্ষে তার আশপাশে যে স্ট্রাকচার গুলো থাকবে সেটাকে প্রক্সিমাল ডিস্টাল হিসাবে তখন কাউন্ট করা হয়। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। যেমন আপনি এইখানে যেমন শোল্ডার আর এলবোর কথা, আর এই সবগুলোই হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী। অ্যানাটমিক্যাল পজিশন ছাড়া কিন্তু কোনোটা চিন্তা করলে আপনি এটাকে আইডেন্টিফাই করতে পারবেন না যে এটা প্রক্সিমাল না ডিস্টাল, এটা মিডিয়াল না ল্যাটারাল। এই সবগুলো হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনের সাপেক্ষে আপনাকে চিন্তা করতে হবে। এখানে যা কিছু টার্মিনোলজি ইউজ করা হয়, যখন আপনি এই টার্মিনোলজি গুলো ব্যবহার করেন তখন আপনার মাথার ভিতরে অ্যানাটমিক্যাল পজিশনের কথাও মাথায় রাখতে হবে। এখন যদি আপনি যে কোনো একজন মানুষ ধরেন উপর হয়ে শুয়ে আছে, তাহলে তার আপনি যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্যাক এর অংশটা আপনি কিন্তু সামনের দিকে দেখতে পাচ্ছেন, কিন্তু ওই অংশটা তার সামনের দিকের অংশ না। আবার আপনি তখন উপরের দিকে মানে ওই আবার যে মিডিয়াল ল্যাটারাল যে শব্দ এই শব্দের স্যার কথা বোঝা যাচ্ছে না। হ্যালো, সবাই ওয়েট করি, স্যারের মেবি নেট চলে গেছে, সবাই আমরা ওয়েট করি। বাইরে এমনি কিছু বুঝতেছি না। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। জি স্যার, এখন শোনা যাচ্ছে। ঠিক আছে।
এই টার্মিনোলজি নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা সেটা বলেন। না স্যার। না স্যার। তারপরেও একবার পুরোপুরি আমি বললাম যে এই জিনিসগুলো যখন প্র্যাকটিক্যালি করবেন আর মোটামুটি একটা ওভারঅল বডির বিভিন্ন স্ট্রাকচার সম্পর্কে জানতে পারবেন, তখন হয়তো অনেকটা আরো ক্লিয়ার হবে। এরপর হচ্ছে মুভমেন্ট। এখন এই মুভমেন্ট গুলো আসলে থিওরিটিক্যালি বলা অথবা থিওরিটিক্যালি মনে রাখা অনেক কঠিন বলা হয়। যদি এগুলো সরাসরি মুভমেন্ট গুলো দেখা হয় তাহলে সেটা মনে রাখা তুলনামূলকভাবে অনেক সহজ বলা হয় এবং সেগুলো খুব ভালো করে মনে থাকে তখন। এখন এখানে আমাদের যে বডিতে যে বিভিন্ন জয়েন্ট গুলো আছে সেখানে বিভিন্ন ধরনের মুভমেন্ট হয়, যে মুভমেন্ট গুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস গুলো পারফর্ম করে থাকি। এখন এই মুভমেন্ট গুলো অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জয়েন্টেরই যে সুনির্দিষ্ট কিছু মুভমেন্ট থাকে, যে মুভমেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস গুলো করে থাকি। এখন বিভিন্ন কারণে যখন জয়েন্ট গুলো ক্ষতিগ্রস্ত হয়, জয়েন্ট গুলো ড্যামেজড হয় অথবা বিভিন্ন ডিজিজের কারণে জয়েন্টের পরিবর্তন হয়, তখন কিন্তু বিভিন্ন জয়েন্টের মুভমেন্ট গুলো রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং অনেক জয়েন্টের মুভমেন্টটা পুরোপুরি রেস্ট্রিক্টেড হয়ে যায়। এরকমও দেখা যায় যে অনেকে দেখবেন যে তার শোল্ডার জয়েন্টটা মুভমেন্ট করতে পারতেছে না, অনেকের বিভিন্ন কারণে এলবো জয়েন্ট মুভমেন্ট করতে পারে না, ফিক্সড হয়ে যায়। এরকম বিভিন্ন সমস্যাগুলো আমরা দেখতে পাই। এখন নরমালি যদি কোনো একটা জয়েন্টের যে মুভমেন্ট গুলো যে ডিগ্রিতে হওয়ার কথা, যে পর্যন্ত হওয়ার কথা, সেটা যদি না হয় তাহলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে তখন লিমিটেশন তৈরি হয়। এখন যে মুভমেন্ট গুলো নরমালি অবশ্যই জানা দরকার, সেই মুভমেন্ট গুলোর ভিতরে আছে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, রোটেশন। এর ভিতরে আছে মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন, তারপর সুপাইনেশন, প্রোনেশন, ইনভার্সন, ইভার্সন, তারপর ডরসিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন। এরকম বিভিন্ন মুভমেন্ট গুলোর নাম হয়তো আপনি এখানে দেখতে পারবেন। যেগুলো আমি বলতেছি এইগুলো চেষ্টা করা হচ্ছে যে যতটা মানে সহজ করার জন্য, কিন্তু মুভমেন্ট গুলো যদি সরাসরি দেখেন তাহলে হয়তো মনে রাখতে তখন অনেক সুবিধা হবে। এখন প্রথমে যে মুভমেন্ট আছে ফ্লেকশন এবং এক্সটেনশন। ফ্লেকশন এবং এক্সটেনশন, এখানে যেটা লেখা আছে যে ফ্লেকশন বেন্ডিং এ জয়েন্ট অর ডিক্রিজিং দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু বোনস। ইন দ্য ফিটাল পজিশন উই আর ফ্লেক্সিং আওয়ার জয়েন্ট। এখানে যে ফ্লেকশন ইউজুয়ালি যদি আপনি ফ্লেকশন এক্সটেনশন এই দুইটা একবার সহজ সরল ভাষায় যদি মুভমেন্টটা বলতেছেন, তাহলে আমরা যখন ভাঁজ করি কোন একটা জয়েন্টটা সেটা হচ্ছে ফ্লেকশন, আর যখন সোজা করিস তখন সেই মুভমেন্টটাকে বলা হচ্ছে এক্সটেনশন। কিন্তু এটা সব জয়েন্টের ক্ষেত্রে কিন্তু একেবারেই এটা এই সহজ সরল ভাষাটা প্রযোজ্য না। এখন নরমালি এখানে যেমন একটা আছে যে আপনি যদি এইখানে এইটাই করেন, এটা হচ্ছে শোল্ডার জয়েন্টের ফ্লেকশন, যেখানে আমরা আপার এক্সট্রিমিটিকে সরাসরি সামনের দিকে নিয়ে যাই তখন সেটাকে বলা হয় শোল্ডার ফ্লেকশন। আবার আপার এক্সট্রিমিটিটাকে যখন পিছনের দিকে নিয়ে যাওয়া হয় তখন সেটাকে বলা হয় এক্সটেনশন। আবার এটা হিপ জয়েন্টের ক্ষেত্রে যখন আমরা সামনের দিকে নিয়ে যাই তখন সেটা হচ্ছে হিপ জয়েন্ট, মানে লোয়ার এক্সট্রিমিটিটাকে হিপ জয়েন্টের মুভমেন্টের মাধ্যমে সামনের দিকে নিয়ে গেলে তখন সেটাকে হিপ ফ্লেকশন বলা হয়। আর যখন পিছনের দিকে নিয়ে যাওয়া হয় তখন সেটাকে বলা হয় এক্সটেনশন। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। জি স্যার। এখানে যে আরেকবার রিপিট করা যাবে স্যার? হ্যাঁ আরেকবার রিপিট করা যাবে স্যার? হ্যাঁ, ফ্লেকশন আর এক্সটেনশন সহজ সরল ভাষায় বললাম যে ভাঁজ করা এবং সোজা করা, কিন্তু সব জয়েন্টের ক্ষেত্রে এটা কিন্তু এইটা প্রযোজ্য না। এখানে যেমন এলবো জয়েন্টের ক্ষেত্রে আপনি এলবো যখন ফ্লেক্স করতেছেন সেটা হচ্ছে, আপনি যখন এইভাবে ভাঁজ করতেছেন সেটা হচ্ছে ফ্লেকশন। আবার আপনি যখন এটা পুরোপুরি সোজা করতেছেন তখন সেটাকে বলা হয় এলবো এক্সটেনশন। নরমাল অ্যানাটমিক্যাল পজিশনে এলবোটা এক্সটেন্ডেড অবস্থায় থাকে। আর শোল্ডারে যেটা আমাকে দেখা যাচ্ছে, জি স্যার। আমি যখন আপার এক্সট্রিমিটিকে শোল্ডার জয়েন্টের মুভমেন্টের মাধ্যমে সামনের দিকে উঠাচ্ছি তখন এটাকে বলা হচ্ছে ফ্লেকশন। আর আবার যখন আমি পিছনের দিকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে এক্সটেনশন। আবার হিপের ক্ষেত্রে এখানে যে ছবিটা দেয়া আছে, হিপের
এই মুভমেন্টটা হচ্ছে যে হিপ জয়েন্টের মুভমেন্টের মাধ্যমে যখন লোয়ার এক্সট্রিমিটিটাকে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন এইটা হচ্ছে হিপের ফ্লেকশন। আবার এইটাকে যখন পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এইটা হচ্ছে এক্সটেনশন। যে হিপ জয়েন্টের যে মুভমেন্টের মাধ্যমে লোয়ার এক্সট্রিমিটিটাকে পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে এক্সটেনশন। ক্লিয়ার? জি স্যার। এখন এইটা তো শুধুমাত্র কয়েকটা জয়েন্টের কথা বলে, এটা বিভিন্ন জয়েন্টে ফ্লেকশন এক্সটেনশন মুভমেন্ট থাকে। যেমন আমি যদি সার্ভাইকেল স্পাইনের কথা চিন্তা করি অথবা নেকের কথা চিন্তা করি, আমি যখন নেকটাকে সামনের দিকে বেন্ড করতেছি এটা হচ্ছে নেকের ফ্লেকশন। যখন আমি এটাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছি এটাকে বলা হয় নেকের এক্সটেনশন। আবার আমরা অনেক সময় উপর হয়ে কাজ করি, উপর হয়ে কাজ করার সময় আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে লাম্বার জয়েন্টটাকে সামনের দিকে বাঁকা করতেছি, তখন সেটাকে বলা হচ্ছে ফ্লেকশন। আবার যখন আমরা সোজা পিছনের দিকে ভার্টিব্রাটাকে নিয়ে যাচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে এক্সটেনশন। আবার ফিঙ্গারের কথা চিন্তা করলে ফিঙ্গার হচ্ছে নরমাল অ্যানাটমিক্যাল পজিশনে এক্সটেন্ডেড অবস্থায় থাকে, কিন্তু যখন আমরা কাজ করতেছি তখন এটা হচ্ছে ফ্লেকশন। আবার রিস্টের ক্ষেত্রে রিস্ট এটা হচ্ছে ফ্লেকশন, আবার এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে এটা কি মোটামুটি পরিষ্কার হয়েছে? জি স্যার। জি স্যার। এরপরে আছে অ্যাবডাকশন অ্যাডাকশন। এখন এখানে হাতের কতগুলো আবার মুভমেন্টের কথা, এই যেমন হাতের ফিঙ্গারের এখানে ফ্লেকশন এক্সটেনশনের কথা লেখা আছে। ফিঙ্গারের এটা হচ্ছে ফ্লেকশন আর এটা হচ্ছে এক্সটেনশন। আবার এখানে অ্যাবডাকশন অ্যাডাকশন আগে হচ্ছে অ্যাবডাকশন অ্যাডাকশন এই শব্দটা হচ্ছে যে মুভিং এ পার্ট টুয়ার্ডস দ্য মিড লাইন অফ দি বডি সেটাকে বলা হয় অ্যাডাকশন, আর মুভিং এ বডি পার্ট অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন অফ দ্য বডি সেটাকে বলা হয় অ্যাবডাকশন। এখানে এই যে ছবিটা যদি দেখেন যে নরমালি যে হাতটা যখন পাশে থাকে মিড লাইনের কাছাকাছি থাকে সেটা হচ্ছে অ্যাডাকশন অবস্থায় থাকে, এবং এইটাকে যখন দূরে নিয়ে যাচ্ছেন তখন এইটাকে বলা হচ্ছে অ্যাবডাকশন। এবং এইটা হচ্ছে শোল্ডার জয়েন্টের মুভমেন্ট, এটাকে শোল্ডার অ্যাবডাকশন বলা হচ্ছে। আবার এটাকে যখন আপনি কাছের দিকে নিয়ে আসতেছেন সেটাকে তখন বলা হচ্ছে শোল্ডারের অ্যাডাকশন মুভমেন্ট। এখন অ্যাবডাকশন অ্যাডাকশন মুভমেন্ট এখানে যে অনেকগুলো মুভমেন্টের কথা বলা হয় সবগুলো মুভমেন্ট কিন্তু সবগুলো জয়েন্টে হয় না। যেমন এলবো জয়েন্টে কিন্তু অ্যাবডাকশন অ্যাডাকশন হয় না, রিস্ট জয়েন্টে অ্যাবডাকশন অ্যাডাকশন হয় না। আর এই যে আমাদের মানে সব কানে অ্যাবডাকশন অ্যাডাকশন হচ্ছে না, এটা কেমনে বুঝতে পারবো স্যার? এইটা তো বডিতে আপনার জয়েন্ট গুলো কি ধরনের জয়েন্ট সেটার উপর নির্ভর করে। সব জয়েন্টে তো শব্দ নেই, যে আপনার বডিতে কিছু জয়েন্ট আছে ইউনি অ্যাক্সিয়াল জয়েন্ট, যেখানে শুধুমাত্র একটা অ্যাক্সিস কে কেন্দ্র করে জয়েন্টটা মুভমেন্ট করে। কিছু আছে বাই অ্যাক্সিয়াল জয়েন্ট যেটা দুইটা অ্যাক্সিস কে কেন্দ্র করে মুভমেন্ট গুলো, আর কিছু আছে মাল্টি অ্যাক্সিয়াল যেখানে অনেকগুলো অ্যাক্সিস কে কেন্দ্র করে মুভমেন্ট হয়ে যায়। সাধারণত যে জয়েন্ট গুলো হচ্ছে মাল্টি অ্যাক্সিয়াল জয়েন্ট সেখানে অনেক ধরনের মুভমেন্ট হবে, আর ইউনি অ্যাক্সিয়াল জয়েন্টে সাধারণত দুই ধরনের মুভমেন্ট হয়, ইউজুয়ালি ফ্লেকশন এবং এক্সটেনশন হয়। স্যার মাল্টি ওইটা স্যার একটা উদাহরণ দিতে পারবেন? এই যে শোল্ডার জয়েন্ট, শোল্ডার জয়েন্টে তো বিভিন্ন ধরনের মুভমেন্ট, শোল্ডার জয়েন্টে ফ্লেকশন হচ্ছে, শোল্ডার জয়েন্টে এক্সটেনশন হচ্ছে, শোল্ডার জয়েন্টে অ্যাবডাকশন হচ্ছে, শোল্ডার জয়েন্টে অ্যাডাকশন হচ্ছে, শোল্ডার জয়েন্টে রোটেশন হচ্ছে, মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন। আবার যে অনেকগুলো মুভমেন্টের সমন্বয়ের মধ্যে আমরা যখন এই যে হাতটাকে এইভাবে ঘোরাচ্ছি এটা হচ্ছে সার্কামডাকশন, যেখানে অনেক ধরনের মুভমেন্টের সমন্বয়। কারণ এখানে মুভমেন্ট গুলো যেটা হচ্ছে সেটা বিভিন্ন প্লেন বরাবর হচ্ছে, বিভিন্ন অ্যাক্সিস বরাবর হচ্ছে। এখানে করোনাল প্লেন বরাবর মুভমেন্ট হচ্ছে, এখানে হরিজন্টাল প্লেন বরাবর মুভমেন্ট হচ্ছে, এখানে ট্রান্সভার্স প্লেন বরাবর মুভমেন্ট হচ্ছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখানে যেটা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাডাকশন, এটা হচ্ছে অ্যাবডাকশন। আবার হাতের যেটা এখানে যেটা হচ্ছে যে হাতের যে আঙ্গুলগুলো নরমালি যে ফিঙ্গার গুলো যখন একসাথে থাকে তখন সেটা অ্যাডাক্টেড অবস্থায় থাকে, এখন ফিঙ্গার যখন একটা থেকে আরেকটা দূরে যাবে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাবডাকশন। আবার এই যে এখানে বিগ ইসের ক্ষেত্রে থাম্বের ক্ষেত্রে যখন থাম্বটা অন্য ফিঙ্গারের কাছাকাছি আসতেছে তখন সেটাকে অ্যাডাকশন বলা হচ্ছে, আবার যখন অন্য ফিঙ্গার থেকে দূরে সরে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাবডাকশন।
এরপর হচ্ছে সুপাইনেশন প্রোনেশন। এই শব্দটা হয়তো কম বেশি এখানে যদিও ফুটের কথা লেখা আছে, কিন্তু এটা একটু মানে একটু এইখানে ফুটের প্রোনেশন সুপাইনেশন একটু কমপ্লেক্স মুভমেন্ট। এটা এই ক্ষেত্রে এই মুহূর্তে মনে না রাখলে চলবে। সুপাইনেশন প্রোনেশন এই দুইটা শব্দ একটু মনে রাখেন, যদিও এখানে যে ডেফিনেশনটা দেওয়া আছে ডেফিনেশনটা খুব ভালো ক্লিয়ার ডেফিনেশন না। একবার সহজ সরল ভাবে যদি আপনি মনে রাখতে পারেন, আপনি যখন কোনো কিছু কাউকে দান করতেছেন তখন যে আপনার ফোরআর্ম এবং হ্যান্ডের যে পজিশনটা অ্যাচিভ করতেছেন সেটা হচ্ছে প্রোনেশন। আর আপনি যখন কারোর কাছ থেকে কোনো কিছু গ্রহণ করতেছেন হাত পেতে, তখন আপনার ফোরআর্ম এবং হ্যান্ডের যে পজিশন সেটা হচ্ছে সুপাইনেশন। আমি কি বললাম, বোঝা গেল? জি স্যার স্যার। আরেকবার স্যার, স্যার আরেকবার। এটা হচ্ছে সুপাইনেশন আর এটা হচ্ছে প্রোনেশন। এটা যদিও এখানে লিখতেছে যে টার্নিং দা আর্ম অর ফুট ডাউনওয়ার্ড, এটা আপনি এই শব্দটা আপাতত মনে রাখার দরকার নেই। যে আপনার একবার সহজ সরল ভাষায় মনে রাখেন যে আপনার মানুষ যখন কোনো কিছু গ্রহণ করে তখন তার ফোরআর্ম এবং হ্যান্ডের যে পজিশনটা থাকে সেটা হচ্ছে সুপাইনেশন। কারণ এই পর্যায়ে আপনার পাম অফ দা হ্যান্ডটা থাকবে হচ্ছে সামনের দিকে, উপরের দিকে। ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে সুপাইনেশন। আর যখন আপনি কোনো কিছু দান করতেছেন তখন ফোরআর্ম এবং হ্যান্ডের যে পজিশনটা থাকতেছে তখন পামটা থাকে নিচের দিকে এবং পিছন দিকে থাকে ইউজুয়ালি, তখন সেই পজিশনটাকে বলা হয় প্রোনেশন। কোনো কনফিউশন আছে? না স্যার। ক্লিয়ার, ক্লিয়ার স্যার। আপনার মানে 1 মিনিট সময়, 1 মিনিটের কম আছে, আমি বের হয়ে আবার ইন করতেছি। 1 মিনিট আছে মনে হচ্ছে।